ইম্পর্টেন্ট না, তারা যেটা চায় যে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে কিনা। তাকে যদি বলা হয় যে তুমি খালি ফাইল সই করবে, সেটা আসবে না। তাকে যদি চ্যালেঞ্জিং টাস্ক দেওয়া হয়, বেতন কম নিয়েও হয়তো তারা আসতে রাজি হবে ফর এ সার্টেন পিরিয়ড, 3-4 বছর থেকে আবার চলেও যেতে পারে, অসুবিধা তো নাই। আমার সার্ভিসটা পেলেই তো হলো। কাজে আমাদেরকে একটু চিন্তা করতে হবে কিভাবে প্রাইভেট সেক্টর থেকেও গভর্নমেন্টের লোক নিয়ে কাজগুলো করিয়ে নিতে পারি, আমরা ডায়নামিজমটা আনতে পারি সরকারের মধ্যে, এবং সরকারকে সক্রিয় করতে পারি যাতে আমরা এইসব ইনিশিয়েটিভ গুলোকে বাস্তবায়ন করতে পারি। তা না হলে কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। মামুন রশিদ, আমরা শেষের দিকে আর কিছু যোগ করবেন? আমি ওনার সাথে একমত। আমি তো অনেক দিনের আমার স্বপ্ন ছিল, যেহেতু আমি ওনার এবং আমার দুজনের সুযোগ হয়েছে, ওনার বেশি দিন সুযোগ হয়েছে পাকিস্তানের ইন্টারনাল আর্কিটেকচারটা শুধু বোঝা না, সেটাকে ড্রাইভ করা, সহায়তা করা সামগ্রিকভাবে। আমারও সুযোগ হয়েছে এবং আমি দেখেছি আমাদের কলিগরা জুবির সমরু, মিয়া মোহাম্মদ সমরু, ব্যাংক অফ আমেরিকা, সিটি ব্যাংক, এই সমস্ত জেপি মর্গান চেজ থেকে এসে তারা কিভাবে সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরকে চেঞ্জ করে দিয়েছেন। বোর্ড অফ ইনভেস্টমেন্টে এখন তো আমাদের পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর, তিনি তো কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশে হাবিব ব্যাংকের জিএম ছিলেন, কান্ট্রি ম্যানেজার ছিলেন। তো আমাদের মানে শামসাদ আক্তারকে রিপ্লেস করলো কে? এদের ভালো ভালো লোকদের রিপ্লেস করেছে প্রাইভেট সেক্টর থেকে এনে। এবং আমি বিশ্বাস করি ওনার মতো, ওনার বেশি অভিজ্ঞতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার, যে অনেকে কিন্তু আসতে চায়, ট্রাই করতে চায় এবং মন কাঁদে কিন্তু, যে দেশের থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, সব জায়গায় কাজ করলাম, দেশকে কিছু দিতে পারলাম না। দেশকে ইচ্ছাগুলো দেওয়া যায় না যদি পরিপক্ক মানে ইয়ে না থাকে, জ্ঞান না থাকে, লব্ধ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু অনেকে দেশের জন্য জীবন দিতে চায়, কিন্তু এখন তার মুক্তিযুদ্ধ আর হবে না। জীবনটা কিভাবে দিব? এখন জীবন দিব বিমানকে কিভাবে লাভজনক করব, কারণ বিমানের মাধ্যমে আমার ব্যালেন্স শিটের 2-3,000-5,000 কোটি টাকা চলে যায়। সো এটা দিয়ে আমি 3টা হাসপাতাল করতে পারতাম। আমি বিপিসি কে কিভাবে লাভজনক করব, যে 50,000 কোটি টাকা বিপিসির এক্সপেন্ডিচার, সেটা যদি আমি 2% বাঁচাতে পারি, সেটা দিয়ে হয়তো প্রাথমিক বিদ্যালয়ের 5টা জায়গা বিজ্ঞানের শিক্ষককে বেশি বেতন দিয়ে আমি নিয়োগ দিতে পারি। এইগুলা কিন্তু আমরা ভাবছি না। তো আমাদের একদিকে ভাবতে হবে যেমন বিনিয়োগের একটা মহাযজ্ঞ সৃষ্টি করা, আরেকদিকে যেখান থেকে ব্লিডিং হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে, ওয়েস্টেজ ইকোনমিটা কিন্তু আমাদের এখানে এখনো বিরাট একটা অংশ। কিন্তু আপনি চিন্তা করেন, আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একা ইম্পোর্ট করে বছরে প্রায় 50,000 কোটি টাকার জ্বালানি। এটা যদি আমাদের শিপমেন্টের কষ্ট একটু বাঁচাতে পারি, এলসি কষ্ট একটু বাঁচাতে পারি, ডিস্ট্রিবিউশন কষ্ট একটু বাঁচাতে পারি, ওয়েস্টেজ একটু বাঁচাতে পারি, আপনাদের এটা যদি 2% হয়, 2% অফ 50,000 কোটি টাকা, এইটা দিয়েই তো আমি একটা বয়স্ক ভাতা বাড়াইতে পারি শুধুমাত্র রিটায়ার্ড শিক্ষকদের জন্য। শিক্ষকরা হায় হায় করে, অঙ্কের শিক্ষক, আমাদের গণিতের শিক্ষক, কি যে অবস্থা আমার সিলেট জেলা স্কুলের, তার অবস্থাটা কি? আমি শুধু বিজ্ঞান শিক্ষকদের জন্য একটা বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপন করব। এইটা একটা ডায়নামিক চেঞ্জ এনে ফেলবে, দেখবেন আপনি বাংলাদেশের বিজ্ঞান এবং গণিত শিক্ষার ক্ষেত্রে। আমি শুধু বিপিসি আমাকে যদি দেওয়া হয়, উনি যেটা বলেছেন, আমি এটা নিতে রাজি আছি। আমি বিশ্বাস করি আমার অনেক বন্ধুরা তারা দেশ বিদেশে প্রতিষ্ঠান চালিয়েছে, আমরা অনেক দেশ অডিট করেছি, নাহলে অনেক দেশে চাকরি করেছি, আমরা দেখেছি। আমাদের কিন্তু ইচ্ছা হয়, কিন্তু এইটা ওয়েস্টেজ ইকোনমিটাকে যখনই আমরা বাধা দিতে চাই, সরকারের পক্ষ থেকে একটা বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকে। আনফরচুনেটলি এই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে কিন্তু প্রশ্রয় দেয়, আশ্রয় দেয় সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক কারণে। তো ওদেরকে এটাও কিন্তু একটা বাধা। জনাব মোহিত কিন্তু সুন্দর বাজেট করলে হবে না, এই বাজেটের ইমপ্লিমেন্টেশন করে আমাকে কিন্তু আনতে হবে। সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বিরাট বাধাগ্রস্ত হই। তারপর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ইদানিং কালে সরকার অনেক কিছুকে প্রশ্রয় দিতে হয় এবং প্রশ্রয় দিতে গিয়ে প্রচলিত নিয়ম নীতি ভাঙছে। যখনই প্রচলিত নিয়ম নীতি ভেঙে সরকারের মদতপুষ্ট কোন গোষ্ঠীকে সহায়তা দিতে হয়, তখন কি হয়, মনোবল ভেঙে যায় রেগুলেটরি প্রধানদের, যে আমি কি করব ভাই, আমি একটা অন্যায় করলাম, একটা অন্যায় আরেকটা অন্যায়কে প্রশ্রয় দেয়, অনেক অনেক অন্যায়কে খুলে দেয়, অবারিত করে দেয়। এই কারণে আমি মনে করি সর্বশেষে সুশাসনের বিষয়টি, যেমনটা আমার রিসোর্স ম্যানেজমেন্টের কথা বলতে হবে, সুশাসনের বিষয়টাকে চরমভাবে প্রাধান্য দিতে হবে। আপনি কিছু যোগ করবেন মনে হচ্ছে? না, আমি কালকে একটা জিনিস অর্থমন্ত্রী মহোদয়কে বলছিলাম, যে আমাদের সবচেয়ে বড় শক্তি এখন কিন্তু আমাদের উদ্যোক্তা শ্রেণী, তারাই কিন্তু অনেক আমাদের অ্যাচিভমেন্টের এই পর্যায়ে নিয়ে এসছে। কিন্তু আমি একটা চিন্তার মধ্যে আছি, এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের কিছু সিনিয়র উদ্যোক্তাকে, আপনার ট্রানজিশন প্ল্যানটা কি, অর্থাৎ পরবর্তী জেনারেশন কি আপনার এই প্রকল্প গুলো ধরে রাখতে পারবে বা চাইবে? ওনাদের মেইন চিন্তা হচ্ছে গভর্নেন্স।
যে আমার ছেলে মেয়েরা বাংলাদেশে আমার মতো করে সার্ভাইভ করতে পারবে না, এবং ইফ দ্যাট ইজ দ্য অ্যাসেসমেন্ট, তাহলে আমাদের বাংলাদেশের এবং অলমোস্ট 98% বিজনেসম্যানের এটি ধারণা যে তাদের ছেলেমেয়েরা আসলে এটি, হ্যাঁ, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ভবিষ্যৎটা কি হবে, আমরা তাহলে কোন দিকে যাব? আমি সেই জন্য বলছিলাম সর্বশেষে কিন্তু আমাদেরকে গুড গভর্নেন্স, রুলস অফ ল, ইনস্টিটিউশনস এমনভাবে করতে হবে যাতে পরবর্তী প্রজন্মের, সে রাজনীতিবিদই হোক, তাদের ছেলেমেয়েরাই হোক, বা আমাদের যে উদ্যোক্তা শ্রেণী তাদের ছেলেমেয়েরা হোক, তারা যেন এখানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠানটি মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। আর ডক্টর হাসান মনসুর এবং ডক্টর মাহমুদ রশিদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বাংলাদেশের অর্থনীতি নিয়ে, এবং বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কিন্তু চাহিদা অনুযায়ী বা আকাঙ্ক্ষা অনুযায়ী এগুচ্ছে কিনা সেটি নিয়ে এটি বড় প্রশ্ন। এবং এই আলোচনা শুনলে মনে হবে যে আসলে করবার অনেক কিছু আছে এবং অনেক দূর যেতে পারে, কিন্তু যেভাবে এগুচ্ছে তাতে করে খুব বেশি দূর যাওয়া যাবে না। অর্থমন্ত্রীও মাঝে মধ্যে সেই ইঙ্গিতটা করবার চেষ্টা করেন, এবং সেখানে যে কাজগুলো করা দরকার দুজনই পরামর্শ দিয়েছেন। আমরা প্রবৃদ্ধি নিয়ে অনেক গর্ববোধ করি, যেটা স্টেডি প্রবৃদ্ধি হচ্ছে দীর্ঘদিন যাবত। আমরা একই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করলেও অন্যদের মতো খুব একটা নিম্নগামী অবস্থায় নেই, কিন্তু সেখানেও কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি করা যাচ্ছে না, এবং তার জন্য যে বিনিয়োগ করা দরকার সেই বিনিয়োগটা একদমই হচ্ছে না। সেই অর্থে হচ্ছে না বললে ভুল বললে অনেকের হয়তো তাতে আধেঘা লাগতে পারে, কিন্তু কার্যত যে সুযোগ রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে, বর্তমান বিশ্ব বাস্তবতার কারণে, বাংলাদেশেরও সামগ্রিক বাস্তবতায় সেই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে পারছে না। এবং দুর্বলতাগুলো সেগুলো কোথায়, সেগুলো ওনারা চিহ্নিত করবার চেষ্টা করেছেন, এবং সেই দুর্বলতা কাটিয়ে উঠে আরেকটু উদার মন নিয়ে এক ধরনের মহাযজ্ঞ তৈরি করা বাংলাদেশের পক্ষে সম্ভব। এবং সেখানে যে কাজগুলো আরো জোরের সঙ্গে করা দরকার, গভর্নেন্সের কথা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। মাঝখানে কিছুটা সময় উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ আবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, বা সেদিকে মনোযোগ দেওয়া হয়নি। এবং সেটি যদি না করা যায় তাহলে আসলে এই 16, 17, 18 আস্তে আস্তে এই জনসংখ্যাটা বাড়তে থাকবে। এই মানুষগুলো নিয়ে এই ছোট্ট ভূখণ্ডের এই দেশটি পরিচালনা করা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই দূর হবে। তবে সম্ভাবনা অপার, অফুরন্ত সম্ভাবনা, সেটি কাজে লাগাবার মতো নেতৃত্ব আমরা চাই, এবং যে পরামর্শগুলো আমার এই বিজ্ঞ অতিথিরা দিলেন সেগুলো পুরোটা না হলেও খানিকটা যেন তারা কাজে লাগাবার চেষ্টা করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা।